প্রথমেই সংবাদ শিরোনাম, ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হব। জানবেন বিস্তারিত সংবাদে। নির্বাচনের আগে বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরছেন, লক্ষ্য নির্বাচনী বৈতরণী পার। নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ। ভোট চোরদের প্রতিহত করতে জনগণকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামী। শুনুন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি লিখেছেন, ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করেই আমি পার্লামেন্টে হাজির হব। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। হাদি লিখেছেন, ভিক্ষুকের কাছ থেকেও টাকা খাওয়া লোকেরা যখন আমারে ভোট ভিক্ষুক বলতেছে, তখন সিদ্ধান্ত নিলাম এখন থেকে প্রতি শুক্রবার জুমার পর ভিক্ষুকের পাশে দাঁড়িয়েই আমি ভোট চাইব। হারাম পয়সায় ভোট কেনার বদলে ভোট ভিক্ষা করে আমি পার্লামেন্টে হাজির হব ইনশাআল্লাহ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ইতিমধ্যে তিনি প্রচারণা চালাচ্ছেন। মসজিদে নামাজের পর তার লিফলেট বিতরণের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর পক্ষে বিপক্ষে শুরু হয় আলোচনা সমালোচনা। ইনকিলাব মঞ্চ হল একটি সাংস্কৃতিক সংগঠন যা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার দ্বারা অনুপ্রাণিত হয়ে শরীফ ওসমান হাদির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। সংগঠনের মূল লক্ষ্য হল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করা। উল্লেখ্য, ঢাকা ৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভেদ নিরসন করে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে এক ছাতা নিচে আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। লক্ষ্য ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত কঠিন মনে করছে দলটি। তাই বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করতে শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কারণে এর আগে বহিষ্কৃত হওয়া তৃণমূল নেতাদের বিএনপিতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২৪-এর ৫ই আগস্টের পর থেকে বহিষ্কৃত হওয়া নেতারা যেমন আছেন, তেমনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে বহিষ্কৃত হওয়া নেতারাও রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হচ্ছে। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে এ কার্যক্রম শুরু হয়। গত ৩রা নভেম্বর ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর এ কার্যক্রম আরও জোরালো করেছে দলটি। গত কয়েকদিনে তৃণমূলের ৬০ জনের মতো নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গতকাল ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। মূলত নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের হাত সাংগঠনিকভাবে শক্তিশালী করতেই তাদের পরামর্শ ও অনুরোধ বিবেচনায় নিয়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় এবং মাঠ পর্যায়ে প্রভাবশালী নেতাদের দলে ফেরানোর কার্যক্রমে গতি আনা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে বহিষ্কৃত নেতার বড় অংশকে দলে ফিরিয়ে নেওয়া হতে পারে। বিএনপি দপ্তর সূত্রে জানা গেছে, নানা অপরাধে যাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল তাদের বেশিরভাগই পদ ফিরে পেতে আবেদন করেছেন। এগুলো যাচাই বাছাই করে অনেকের বিষয়ে দল থেকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে। তবে বহিষ্কৃত হওয়ায় বিএনপি সংশ্লিষ্ট নেতারা সাংগঠনিক কার্যক্রমের বাইরে চলে যাওয়ায় তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে পড়ে। এমন অবস্থায় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে অভ্যন্তরীণ দ্বন্দ্ববিভেদ নিরসন করে সংগঠনকে শক্তিশালী করা এবং মাঠে জনসম্পৃক্ততা বাড়ানোই বিএনপির এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে অভিমত অনেক রাজনৈতিক বিশ্লেষকের। তাদের মতে দীর্ঘ সময় রাজপথে থাকা কর্মীদের পাশে দাঁড়ানো এবং পুরনো নতুন নেতৃত্বের মধ্যে দূরত্ব ঘোচানোই এখন দলের বড় চ্যালেঞ্জ। তাই বহিষ্কৃতদের ফেরানো শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, এটি দলের নির্বাচনী কৌশলও। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, অনেক সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য কিছু কিছু বিষয়ে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী সময় সেটা তদন্ত করে এবং ক্ষেত্র বিশেষে বহিষ্কৃত ও পদ স্থগিত থাকাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের সুযোগ দিয়ে থাকি, যদি তারা গুরুতর কোনো অনিয়ম বা গুরুতর শৃঙ্খলা ভঙ্গ না করে থাকে সেই বিবেচনায়। এটা দলের একটি চলমান সাংগঠনিক প্রক্রিয়া। এদিকে নাটোরের লালপুরে শাহিদ আলী নামের ২১ বছর বয়সী ছাত্রলীগ কর্মীকে আটকের পর হ্যান্ডকাপ খুলে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। উপজেলার বিলমারিয়া স্টেডিয়ামে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায় সাদা পোশাকে একজন পুলিশ সদস্য তার হাতের হ্যান্ডকাপ খুলে দিচ্ছেন।
এ সময় খেলার মাঠে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেল 4:30টার দিকে বিলমারিয়া স্টেডিয়ামে আয়োজিত বিলমারিয়া সুপার লিগের চতুর্থ ম্যাচের মধ্যকার বিরতির সময় সাদা পোশাকে পুলিশের কয়েকজন সদস্য শাহিদ আলী নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাপ পরালে উপস্থিত দলীয় নেতাকর্মী সহ মাঠে দর্শকের চাপের মুখে হ্যান্ডকাপ খুলে দিয়ে শাহিদ আলীকে ছেড়ে দেওয়া হয়। শাহিদ লালপুর উপজেলার মাধুপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এ ঘটনার সময় পুলিশের সদস্যরা শাহিদ আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ভোট চোরদের প্রতিহত করতে জনগণকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, অতীতের মতো ভোট চোরেরা কেন্দ্র দখল ও ভোট বাক্স লুট করতে পারে, তাদেরকে প্রতিহত করতে এখন থেকে জনগণকে প্রস্তুতি নিতে হবে। ভোট জনগণের আমানত, জামায়াতে ইসলামী কর্মীরা সে আমানত পাহারা দেবে, কোনোভাবেই জনগণের আমানতের খেয়ানত হতে দেবে না। নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালী 2 আসনে বাউফল উপজেলায় ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি উপস্থিত নির্বাচনী প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণের নির্বাচন। এ নির্বাচনে নব্য ফ্যাসিবাদী দল ক্ষমতা দখলের জন্য মরণ কামড় দিতে চেষ্টা করবে। তাদের যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে হবে। এজন্য নিজেদেরকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। তফসিল ঘোষণার আগে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে ড মাসুদ বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী ইতিমধ্যে একটি দলের শীর্ষ নেতাদের বাসা থেকে বহু অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। এ তালিকায় ওই দল থেকে নমিনেশন পাওয়া অনেকেও রয়েছে। তিনি তফসিল ঘোষণার আগে সব প্রার্থী ও তাদের অনুসারী সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গোয়েন্দা বিভাগ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রশাসনে দলীয়করণের কারণে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পুরোপুরি সফল হচ্ছে না। এজন্য আগে প্রশাসনে দলীয়করণ বন্ধ করতে হবে, নতুবা নির্বাচনে সব দল ও প্রত্যেক প্রার্থীর জন্য সমান সুযোগ সুবিধা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না উল্লেখ করে তিনি বলেন, এখনই বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বাধা প্রদান করা হচ্ছে, সভা সমাবেশে হামলা চালিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে, অস্ত্রের মহড়া দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনে দলীয়করণের ফলে আবারও হাসিনা মার্কা প্রহসনের নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায়, তবে তার আগে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বেই জামায়াতে ইসলামী উপস্থাপিত 5 দফা দাবি মেনে নিতে হবে। 5 দফা দাবি জামায়াতে ইসলামীর দলীয় দাবি নয়, এই 5 দফা দাবি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরির জাতীয় দাবি। তিনি আরো বলেন, জুলাই সনদের আদেশ জারি ও গণভোটের বিষয়ে সময় ক্ষেপণ করে লাভ নেই। গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। যত গড়িমসি করে সময় নষ্ট করা হোক না কেন, আগে গণভোট, তারপরে জাতীয় নির্বাচন হতে হবে, নতুবা জনগণ জুলাই চেতনায় আবারও রাজপথে নেমে আসবে। সংকট সৃষ্টি না করে নভেম্বরের মধ্যে গণভোট সম্পূর্ণ করে জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে সরকারকে সতর্ক করে বলেন, জনগণ দাবি আদায়ে রাজপথে নেমে আসলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাই জনগণ রাজপথে নামার আগেই গণমানুষের 5 দফা দাবি মেনে নিতে হবে, নতুবা 5 দফা আবার 1 দফায় চলে আসতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। জুলাই আন্দোলনে 2000 শহীদ ও 50,000-এর অধিক আহত বঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের রক্তের দায় শোধ করতে হলে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সনদ বাস্তবায়ন করতে হবে। যে জুলাই যোদ্ধারা জাতিকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করেছে, সে জুলাই যোদ্ধাদের জীবন না হয় হুমকির মুখে পড়বে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নাগরিকদের সে দায়িত্ব পালন করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।